প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। গত 22 ফেব্রুয়ারি জামায়াত আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন তার অফিস থেকে, অফিশিয়াল লেটার। যেই চিঠিতে তিনি অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসানকে যাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। তো খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয়টি। গত 22 ফেব্রুয়ারি এই চিঠি পাঠানো হয়েছে জামায়াত আমিরের অফিস থেকে। কাকে পাঠানো হয়েছে? পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে। কি জন্যে? জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করবার জন্য। তো সেখানে চিঠিতে বলা হয়েছে যে এটি করলে বিরোধী দলসমূহের পররাষ্ট্রনীতি বা বিরোধী দলসমূহের পররাষ্ট্রনীতিসমূহ সরকারের কাছে উপস্থাপন করা যাবে ভালোভাবে, সেগুলো নিয়ে কথাবার্তা বলা যাবে এবং আন্তর্জাতিক কূটনীতিতে ভারসাম্য সৃষ্টি হবে বা ভারসাম্য তৈরি করা সহজ হবে। এই যুক্তিতে ডাক্তার শফিকুর রহমান পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন তার উপদেষ্টাকে পদায়ন করবার জন্য। তো এই বিষয়ে একাধিক বক্তব্য পাওয়া যাচ্ছে, আসলে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে সব মিলিয়ে। তো এবং বলা হয়েছে যে মন্ত্রী পদমর্যাদায় পদায়ন করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী পদমর্যাদায় তাকে পদায়ন করতে হবে। কার কাছে অনুরোধ করা হচ্ছে? পররাষ্ট্রমন্ত্রীর কাছে। তো পররাষ্ট্রমন্ত্রীর কি এই এখতিয়ার আছে যে তার মন্ত্রণালয়ে আরেকজনকে মন্ত্রীর পদমর্যাদায় পদায়ন করবেন? এটি কি তার জুরিসডিকশনে পড়ে? তো এই যুক্তি বা দাবি যদি সত্যিকার অর্থে ডাক্তার শফিকুর রহমানের হয়ে থাকে, তাহলে তার এই অনুরোধটি কি পররাষ্ট্রমন্ত্রীকে করা দরকার ছিল নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানকে করা দরকার ছিল? আচ্ছা, এই প্রশ্নটি আছে। তারপরে যেটি বলতে চাইছি সেটি হলো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র এই চিঠির সত্যতা স্বীকার করেছে। তারা গণমাধ্যমের সঙ্গে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা নাম প্রকাশ না করে, যে তারা এমন চিঠি পেয়েছেন এবং এই চিঠির প্রেক্ষিতে পররাষ্ট্র দপ্তরে এবং পররাষ্ট্র অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। পররাষ্ট্র বিষয়ে যারা অভিজ্ঞতা রাখেন, পররাষ্ট্র সচিব থেকে শুরু করে বাকিরা এবং সাবেক পররাষ্ট্র সচিব, সাবেক কূটনীতিকরা ওই বিষয়টি নিয়ে কথা বলছেন, কারণ তাদের কাছে এমন একটি অনুরোধ নজিরবিহীন মনে হয়েছে। এমন রেকর্ড নেই কখনো, বাংলাদেশে কখনো এমন রেকর্ড হয়নি যে সরকারি একটি দপ্তরে বা মন্ত্রণালয়ে আরেকজনকে মন্ত্রী বানাতে হবে বা মন্ত্রী পদে পদায়ন করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি সংবেদনশীল মন্ত্রণালয়, এবং এইটির নজির পৃথিবীতে কোথাও নেই। তো তারা জানিয়েছেন যে ছায়া মন্ত্রিসভা থাকতে পারে, যেটির কথা আমরা ইতিমধ্যে শুনে এসেছি, গত কয়েক সপ্তাহ থেকে শুনছি। ছায়া মন্ত্রিসভা যুক্তরাজ্যেও আছে। সেখানে মূল মন্ত্রী পরিষদের আদলে, সরকারি মন্ত্রী পরিষদের আদলে সরকারি যে কাউন্সিল অফ মিনিস্টার্স থাকে, সেইটির আদলে বিরোধী দল যোগ্য লোক দিয়ে প্যারালেল মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের ঠিক করেন। তারা প্যারালেল ওয়েতে সরকারের মন্ত্রীরা যখন কোনো একটি পলিসি নিয়ে কাজ করেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পলিসি বা কোনো বিল, তো সেইটি ছায়া মন্ত্রিসভার সদস্যরা সেটি যাচাই বাছাই করেন, তারাও তাদের বিশ্লেষণ করেন এবং তারা সেই বিশ্লেষণের আলোকে সরকারকে অনেক সময় দিক নির্দেশনা দেন। তো ছায়া মন্ত্রিসভার কনসেপ্টটি আছে, তো সেটি কিন্তু ভিন্ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাউকে পদায়ন বা মন্ত্রীর মর্যাদায় সেটি কোথাও হয়নি, নজির নেই কোথাও। আচ্ছা, তো এখন কথা হলো, এই বিষয়টি নিয়ে ধোঁয়াশাও তৈরি হয়েছে। কেন ধোঁয়াশা তৈরি হয়েছে? প্রিয় দর্শক শ্রোতা, আমরা জামায়াত আমিরকে যতটুকু জানি, তিনি যথেষ্ট বিচক্ষণ এবং ঠান্ডা মাথার মানুষ এবং তার একটি সর্বজনীন গ্রহণযোগ্যতা আছে। তো তিনি কি সত্যিকার অর্থে এমন চিঠি লিখেছেন? আচ্ছা, একটু দেখি সংবাদপত্র কি বলছে আর কেন ধোঁয়াশা তৈরি হয়েছে বা নানা রকম দ্বৈততা এখানে দেখতে পাচ্ছি, সেটি আমরা দেখতে পাবো শিগগিরই, যদি আমরা তার চিঠিটিতে কি লেখা ছিল সেটি দেখতে পাই। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের দপ্তর থেকে চিঠিটি গত 22 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। চিঠিতে বিরোধী দলীয় নেতা বলেন, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। মূলধারার রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে
তার দক্ষতা ও পেশাদার নেটওয়ার্কের মাধ্যমে অধ্যাপক হাসান জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়ন সহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জামায়াত ইসলামের পক্ষে বাংলাদেশ তথা রাষ্ট্রের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক বিচক্ষণতার সঙ্গে জোরদার করতে সক্ষম হয়েছেন। নিজের পররাষ্ট্র উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাবকে নতুন ও অভিনব হিসেবে অভিহিত করেন বিরোধী দলীয় নেতা। তার মতে অধ্যাপক মাহমুদুল হাসানের পদায়নের মাধ্যমে জাতীয় সংসদে বিরোধী দলীয়দের পররাষ্ট্র নীতিসমূহ বাংলাদেশ সরকারের কাছে উপস্থাপন, পর্যালোচনা এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করবে। খলিলুর রহমানের কাছে শফিকুর রহমান আরও লিখেছেন, ভূ রাজনৈতিক গতিশীলতা এবং দেশের পররাষ্ট্রনীতি একসঙ্গে পরিচালনার জন্য পদায়নটি সরকারের কাছে বিবেচনার জন্য সুপারিশ করছি। আচ্ছা, তো এখন এখানে ধোঁয়াশা কোথায় আছে? ইতিমধ্যে সংবাদপত্রের পক্ষ থেকে, প্রথম আলোর পক্ষ থেকে আমিরের একান্ত সচিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একান্ত সচিব জনাব নজরুল ইসলাম বলেছেন, এই চিঠিটি আমিরের নজরে এসেছে বা আমিরকে দেখানো হয়েছে, সেখানে মন্ত্রীর পদমর্যাদার কথায় আমির আপত্তি করেছেন। আচ্ছা, তো তার মানে চিঠিটি আমির লিখেননি বা সরাসরি আমিরের দপ্তরের কেউ লিখেননি, চিঠি লিখেছেন আমিরের উপদেষ্টা। কারণ যেহেতু তার একান্ত সচিব নজরুল ইসলাম সাহেব বললেন যে চিঠিটি আমিরকে দেখানো হয়েছিল। এখানে যে বক্তব্য আমি পড়ে শোনাচ্ছিলাম সেখানে আরও আছে, আমি সেখান থেকে বলছি, কোট করছি। তো নজরুল ইসলাম বলেছেন চিঠিটি তাকে দেখানো হয়েছে, সেই চিঠিতে মন্ত্রী পদমর্যাদায় পদায়নের ব্যাপারে, মন্ত্রী পদমর্যাদার ব্যাপারে আমিরের আপত্তি আছে। তো এই চিঠি দেখার পর বোঝা গেল তিনি কিছুটা ক্ষুব্ধ হয়েছেন, নজরুল ইসলাম সাহেব যেটি বলেছেন, এবং সেই কারণে তিনি তার পররাষ্ট্র উপদেষ্টা পাল্টে ফেলেছেন এবং এখন নতুন পররাষ্ট্র উপদেষ্টা নিয়োগ পেয়েছেন ঢাকা 14 আসনের মীর আহমেদ বিন কাসেম। তাকে নতুন পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে জামায়াত আমির নিয়োগ দিয়েছেন, আর সেই কথা পররাষ্ট্র দপ্তরকে ইতিমধ্যে জানানো হয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই জায়গাটি বেশ গোলমেলে এবং ধোঁয়াশার। প্রথমত আমরা আমিরের চিঠিটি পড়লাম, সেখানে অনুরোধ আছে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এবং মাহমুদুল হাসানের গ্রহণযোগ্যতা তুলে ধরা হয়েছে, তার যোগ্যতা, তার এক্সপিরিয়েন্স, তার এক্সপার্টিস পররাষ্ট্র বিষয়ে। তো সেই বিষয়ে জামায়াত আমির দৃষ্টিও আকর্ষণ করলেন পররাষ্ট্রমন্ত্রী। এখন আবার নজরুল ইসলাম তার একান্ত সচিব বলছেন যে সেই চিঠিটি তাকে দেখানো হয়েছে, তিনি মন্ত্রী পদমর্যাদা জায়গায় আপত্তি করেছেন এবং সেই কারণে পরবর্তীতে তিনি মাহমুদুল হাসানের সঙ্গে কথাও বলেছেন। কথা বলেছেন মানে তাকে নিশ্চয়ই তিনি শাসিয়েছেন যে মন্ত্রী পদমর্যাদার কথাটি কেন বলা হয়েছে। হয়তো জামায়াত আমির চেয়েছিলেন যে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনোভাবে ট্যাগ করা হোক, এরকমটি হয়তো তিনি চেয়েছেন। কিন্তু এখানে মন্ত্রী পদমর্যাদা কিভাবে কাজ করবে? এক মন্ত্রণালয়ে দুজন মন্ত্রী কে করে থাকবে? তো এই বিষয়টি গোলমেলে মনে হচ্ছে, ঠিক লাগছে না। আর সব সাবেক উপদেষ্টারা, সাবেক পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তারা, সচিব থেকে শুরু করে রাষ্ট্রদূতেরা, এর মধ্যে হুমায়ুন কবিরও আছেন সাবেক রাষ্ট্রদূত, তো তারা সবাই বলেছেন এটি নজিরবিহীন এবং এটির কোনো বিধান নেই, এমন কোনো সম্ভাবনা নেই এবং এটির কোনো নজির নেই, তাই এটি আসলে করা যাবে না। কেন করা যাবে না? কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় সরকার চালাচ্ছে, আর পররাষ্ট্রের বিষয়টি এখানে অনেকগুলো বিষয় জড়িত। এর মধ্যে একটি হলো রাষ্ট্রীয় একটি বিষয় আছে, রাষ্ট্র এই বিষয়ে কী ভাবছে, কোনো দেশের সঙ্গে তার রাষ্ট্র বিষয়টি কীভাবে দেখছে। আরেকটি হলো যেই দল সরকারে, তাদের ইচ্ছে অনিচ্ছার একটি ব্যাপার আছে। আর আরেকটি হলো আন্তর্জাতিক বিষয়টি, বা যেই দেশের সঙ্গে ডিল করা হচ্ছে সেই দেশের বিষয়টি। তো অনেকগুলো বিষয় সমন্বয় করে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে হয়, আর সেটি পররাষ্ট্রমন্ত্রীরই ব্যাপার, অন্য কারো ব্যাপার না। তো বিরোধী দলের অবজারভেশন থাকতে পারে, বিরোধী দল ছায়া মন্ত্রিসভার আলোকে সেখানে যুক্ত হতে পারেন, পরামর্শ দিতে পারেন, নানাভাবে তারা কাজ করতে পারেন, কিন্তু এরকম তো সুযোগ নেই কোনো। তাই জামায়াতের আমির এইটি চাইবার কথা না। আর আরেকটি বিষয় হলো বিএনপির সঙ্গে এখন জামায়াতের যে সম্পর্কটি, প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের যে সম্পর্ক, সেই সম্পর্কটি খুব একটা সুখকর না এই মুহূর্তে। কারণ যতই দিন যাচ্ছে নতুন নতুন তথ্য আসছে, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি করেছে, সব আসনে না করলেও বেশ কিছু আসনে করেছে। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য, সব কিছু মিলিয়ে একটি গোলমেলে পরিস্থিতি তৈরি হয়েছে।
অর্থাৎ বিএনপির সঙ্গে জামায়াত ইসলামের যে সম্পর্ক সরকারি দলের সঙ্গে, সেইটি এই মুহূর্তে খুব একটা স্বস্তির না। এবং আমরা যদি লক্ষ্য করি গত 1.5 সপ্তাহে বা 2 সপ্তাহে জামায়াতের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়েছে বিএনপি সম্পর্কে বা সরকার সম্পর্কে, সেখানে জামায়াত আমির সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে মিছিল করেছে জামায়াত। সাম্প্রতিক ঘটনাটি অতি সাম্প্রতিক। সাবেক উপদেষ্টা রিজওয়ানা এবং ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, তাদেরকে জিজ্ঞাসাবাদের দাবিতে মিছিল করেছে জামায়াতের পক্ষ থেকে। তাহলে যেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার কথা বলা হচ্ছে, সেই মন্ত্রীর কাছে জামায়াতের উপদেষ্টাকে পদায়নের অনুরোধ করবার সুযোগ আছে কিনা এই মুহূর্তে, প্রিয় দর্শক শ্রোতা? বিষয়টি অস্বস্তিকর কিনা? আচ্ছা, ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে, জামায়াতের বক্তব্য অতি সাম্প্রতিককালের, যেটি বলছিলাম যে অস্বস্তি আছে বিএনপির সঙ্গে জামায়াতের। আচ্ছা, তো এইটি কিন্তু সেই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সেই মিলে ঝুলে সরকার না। অর্থাৎ জাতীয় পার্টি আমরা দেখেছি শেখ হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে বিরোধী দল হয়েও সরকারি দলের দায়িত্ব পালন করেছে। তো সেইটি ছিল বিরোধী দল কাম সরকারি দল, যেটি পৃথিবীতে অভিনব কনসেপ্ট ছিল। এবং বিরোধী দলের এই যে মেরশাদ ছিলেন শেখ হাসিনার বিশেষ দূত, প্রধানমন্ত্রী, তো সেটা ছিল অন্য একটি বিষয়। তো এখন তো সেটি হতে পারে না। আর যেটি বলছিলাম, জামায়াতের সঙ্গে টানাপোড়েন এবং অস্বস্তিগুলো আছে এখন। আচ্ছা, জামায়াতের আমির বলেছেন ভোটের 24-এর কথা বলেছেন, জুলাই ইস্যুতে বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য দরকার হলে এবং জুলাইকে রক্ষা করার জন্য প্রাণ দিব দরকার হলে, ডাক্তার শফিকুর রহমানের সাম্প্রতিক সময়ের কথা। আর আমরা দেখতে পাচ্ছি বিএনপি নানাভাবে জুলাইকে অবহেলা করছে এবং ছক কষছে নানা রকম, যে জুলাই যাতে বাস্তবায়ন করতে না হয়। তাহলে জুলাই ইস্যুতে জামায়াত এখন প্রধান মুখপত্র এনসিপির সঙ্গে জুলাই ইস্যুতে চাপ সৃষ্টি করবার জন্য বিএনপির উপর, এবং সেইটি সুখকর নাও হতে পারে আগামী দিনগুলোতে। তাহলে জামাতকে এখানে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে, এনসিপিকে সহ অন্যান্য দলের। তাহলে সেখানে সরকারি মন্ত্রীকে তাদের অনুরোধ রাখবার কিংবা অনুরোধ করবার সুযোগ আছে কিনা। যদি সরকারি মন্ত্রী তাদের অনুরোধ রাখেন, যদি ধরে নেই এই বক্তব্য জামায়াত আমিরের, এবং এই বক্তব্য অনুযায়ী তার পররাষ্ট্র উপদেষ্টাকে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হলো, তাহলে এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বিষয়ে জামায়াতের আর উচ্চকণ্ঠ হবার সুযোগ আছে কিনা কোনো বিষয়ে। তো এই প্রশ্নগুলো কিন্তু বেশ ডিস্টার্বিং এবং অস্বস্তিকর, এবং এই প্রশ্নগুলোর উত্তর আসলে আমরা জানি না। বাট যা জানা গেল, এটি সত্যিকার অর্থে আনকমফোর্টেবল একটি সিচুয়েশন। তো আশা করি জামায়াত এই বিষয়ে তাদের বক্তব্য পরিষ্কার করবে। আমরা খুব পরিষ্কার বক্তব্য চাচ্ছি জামায়াতের কাছ থেকে এই বিষয়ে। সেই চিঠি কে লিখেছে? আমিরের উপদেষ্টা নিজে লিখেছেন তাই তো মনে হয়েছে। যদি তাই হয়, সেটিও পরিষ্কার করতে হবে যে জামায়াত আমির বিষয়টি সম্পর্কে জানেনই না। আর যদি সেইটি হয় যে তিনি জানেন এমন একটি চিঠি লেখা হয়েছে, শুধু ওই জায়গায় তার আপত্তি, মন্ত্রী পদমর্যাদা তিনি বলেননি, সেটিও ক্লিয়ার করতে হবে। কারণ পরিষ্কার একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। আবার জামায়াত আমিরের নাম করে যে চিঠি আমি আপনাদের পড়ে শোনালাম অংশবিশেষ, সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আমিরও বিষয়টি সমর্থন করছেন। তাহলে পুরো বিষয়ে ধোঁয়াশা কাটাবার দায়িত্ব জামায়াতের, এবং বিশেষভাবে আমির ডাক্তার শফিকুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, সঙ্গে থাকবেন।